প্রায় আমাদের সঙ্গে সঙ্গেই একই সময় ভোট হয়েছিল তামিলনাড়ুতে, কিন্তু আজ সেখানে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে একজন সিনেমার সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠা মানুষ, থালাপতি বিজয়। বিজয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে বিতর্ক কম হয়নি। তাকে নিয়ে সমালোচনা হয়েছে, বিরোধিতা হয়েছে, নানা প্রশ্ন উঠেছে, কিন্তু এখন আসল প্রশ্ন অন্য জায়গায়। মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় সাধারণ মানুষের জন্য কি করেছেন? আর তার থেকেও বড় প্রশ্ন, যে প্রকল্পগুলো নিয়ে এত আলোচনা হচ্ছে সেগুলো কি সত্যিই মানুষের জীবন বদলাবে, নাকি এগুলো শুধুই জনপ্রিয়তা ধরে রাখার রাজনীতি? আজকের ভিডিওতে সেটাই একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। কারণ রাজনীতি শুধু বড় বড় বক্তৃতা নয়, একজন সাধারণ মানুষের কাছে রাজনীতির অর্থ খুব সহজ। মাসের শেষে সংসার চালানো, বিদ্যুতের বিল দেওয়া, ছেলে মেয়ের পড়াশোনা করানো, মেয়ের বিয়ের চিন্তা সামলানো, অসুস্থ হলে চিকিৎসা পাওয়া এবং নিরাপদে বাড়ি ফিরে আসা। তাই বিজয় সরকারের প্রকল্পগুলো আমাদের দেখতে হবে এই সাধারণ মানুষের চোখ দিয়ে। প্রথমেই আসি বিদ্যুতের কথায়। সরকারের পক্ষ থেকে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের মতো সুবিধার কথা বলা হয়েছে। একজন নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা ভাবুন তো, যাদের মাসের আয় সীমিত, বাড়িতে ফ্যান চলছে, আলো জ্বলছে, ফ্রিজ চলছে, ছেলে মেয়ে পড়াশোনা করছে। মাসের শেষে যদি বিদ্যুতের বিলের একটা বড় অংশ বাঁচে, সেই টাকা দিয়ে হয়তো বাজার করা যাবে, ওষুধ কেনা যাবে, স্কুলের খরচ দেওয়া যাবে। অর্থাৎ মানুষের হাতে সরাসরি কিছুটা টাকা থেকেই যাচ্ছে। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই সুবিধার খরচটা দেবে কে? বিদ্যুৎ তৈরি করতে টাকা লাগে, কিনতে টাকা লাগে, সরবরাহ করতেও টাকা লাগে। সরকার যদি সেই খরচ বহন করে, শেষ পর্যন্ত সেই অর্থ আসে সরকারি রাজস্ব থেকে। আর সরকারি রাজস্ব মানে কোথাও না কোথাও সাধারণ মানুষেরই তো টাকা। তাই আজ মানুষ কতটা স্বস্তি পেল, তার পাশাপাশি 5 বছর পরে রাজ্যের বিদ্যুৎ সংস্থার আর্থিক অবস্থা কি হবে সেটাও দেখতে হবে। এবার আসি মেয়েদের বিয়ের সহায়তার কথায়। যোগ্য পরিবারের মেয়েদের বিয়েতে সোনা এবং অন্যান্য সহায়তার মতো প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। দরিদ্র পরিবারের কাছে মেয়ের বিয়ে সত্যিই একটা বড় আর্থিক চাপ। তাই এই ধরনের সহায়তা সেই মুহূর্তে একটা পরিবারকে স্বস্তি দিতে পারে। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। একটা মেয়ের ভবিষ্যৎ কি কয়েক গ্রাম সোনায় তৈরি হয়? না, একটা মেয়ের ভবিষ্যৎ তৈরি হয় শিক্ষা দিয়ে, দক্ষতা দিয়ে, চাকরি দিয়ে, নিজের আয় দিয়ে এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে। সরকার যদি বিয়ের সময় সোনা দেয় সেটা সাহায্য, কিন্তু তার সঙ্গে যদি এমন সুযোগ তৈরি করে যে সেই মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে কয়েক বছরে নিজের উপার্জনে সেই সোনার থেকেও বেশি সম্পদ তৈরি করতে পারে, তাহলে সেটাই তো হবে আসল ক্ষমতায়ন। অর্থাৎ সোনা একদিনের সাহায্য হতে পারে, কিন্তু কর্মসংস্থান সারা জীবনের শক্তি। এবার আসি শিক্ষা এবং যুব সমাজের দিকে। বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার মতো প্রকল্পের কথাও বলা হয়েছে, এর জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দের কথা সামনে এসেছে। এখানে কিন্তু আমি ল্যাপটপকে শুধু একটা ফ্রি উপহার হিসেবে দেখতে চাই না। একজন ছাত্র যদি সেই ল্যাপটপ দিয়ে অনলাইন কোর্স করে, কোডিং শেখে, চাকরির আবেদন করে, নতুন দক্ষতা অর্জন করে, তাহলে একটা ল্যাপটপ তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। কিন্তু শুধু ল্যাপটপ দিলেই কি হবে? ইন্টারনেট নেই, বিদ্যুৎ নেই, ভালো শিক্ষক নেই, প্রশিক্ষণ নেই, তাহলে ল্যাপটপ একটা যন্ত্র হয়ে তো থাকবে। তাই ল্যাপটপের সঙ্গে দরকার ইন্টারনেট, প্রশিক্ষণ এবং মানসম্মত শিক্ষা। তারপর আসছে আরো গুরুত্বপূর্ণ বিষয়, এআই প্রশিক্ষণ। ভবিষ্যতে চাকরির বাজার যেভাবে বদলাচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আগামী দিনে অনেক কাজ প্রযুক্তি এবং এআই এর মাধ্যমে হবে। তাই তরুণদের এখন থেকে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যদি সত্যিই লক্ষ লক্ষ তরুণকে মানসম্মত এআই প্রশিক্ষণ দিতে পারে, সেটা ভবিষ্যতের কর্মসংস্থানে বড় ভূমিকা নিতে পারে। কিন্তু এখানেও একটা প্রশ্ন থাকবে, 5 লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিলেই কি 5 লক্ষ চাকরি হবে? অবশ্যই নয়। আসল সাফল্য মাপতে হবে প্রশিক্ষণের পরে কতজন চাকরি পেল, কতজন ব্যবসা শুরু করলো এবং কতজন সেই দক্ষতা ব্যবহার করে আয় করতে পারলো সেটা দিয়ে। নইলে আবার একটা সার্টিফিকেট বিতরণের প্রকল্প হয়েই থেকে যাবে।
এবার আসি স্বাস্থ্য পরিষেবায়। একটা পরিবারের কাছে সবচেয়ে বড় আতঙ্কগুলোর মধ্যে হলো হঠাৎ অসুস্থতা। বাড়িতে কেউ অসুস্থ হলে তখন রাজনীতি, দল, মতাদর্শ কিছুই না মাথায় থাকে না। একটাই শুধু প্রশ্ন থাকে, কোথায় চিকিৎসা পাবো এবং কত টাকা লাগবে। সরকারি স্বাস্থ্য পরিষেবা যদি গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষের সময় এবং টাকা দুটোই কিন্তু বাঁচতে পারে। আগে রোগ ধরা পড়লে চিকিৎসাও সহজ হয়। কিন্তু শুধু একটা ডিজিটাল পোর্টাল বা প্রকল্প ঘোষণা করলেই স্বাস্থ্য পরিষেবা মানুষের দরজায় পৌঁছে যাবে না। অর্থাৎ দরকার ডাক্তার, নার্স, ওষুধ, পরীক্ষা, অ্যাম্বুলেন্স এবং ভালো হাসপাতালের পরিকাঠামো, অর্থাৎ ডিজিটাল ব্যবস্থা দরকার। কিন্তু তার পিছনে বাস্তব স্বাস্থ্য ব্যবস্থাও আরো শক্তিশালী হওয়া দরকার। নারী নিরাপত্তার ক্ষেত্রেও সেই একই কথা বলবো। বিশেষ বাহিনী বা টাস্ক ফোর্স তৈরি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ হতে পারে, কিন্তু শুধু বাহিনী তৈরি করলেই একজন মহিলা নিরাপদ হয়ে যাবেন না। দরকার দ্রুত এফআইআর, দ্রুত তদন্ত, দ্রুত বিচার, নিরাপদ রাস্তা, পর্যাপ্ত আলো, নিরাপদ গণপরিবহন এবং অপরাধের বিরুদ্ধে নিশ্চিত ব্যবস্থা। অর্থাৎ আইন শুধু কাগজে থাকলে হবে না, তার বাস্তব প্রয়োগও তো দেখতে হবে নাকি। একইভাবে মাদক বিরোধী লড়াইটাও শুধু পুলিশ দিয়ে জেতা সম্ভব নয়। পাচারকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে, কিন্তু যারা ইতিমধ্যেই আসক্ত তাদের জন্য চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। কারণ একজন মাদকাসক্ত মানুষকে শুধু অপরাধী হিসেবে দেখলে সমস্যার অর্ধেকটাই দেখা হয়। তাকে সুস্থ করে সমাজে ফিরিয়ে আনাটাও সরকারের দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, বিজয় সরকার কি শুধু ফ্রি দেওয়ার রাজনীতি করছে? আমার মনে হয় এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কারণ সব প্রকল্পকে এক চোখে দেখা যায় না। বিদ্যুতের সুবিধা মানুষকে আজ স্বস্তি দিতে পারে, বিয়ের সহায়তা একটা দরিদ্র পরিবারকে তাৎক্ষণিক চাপ থেকে বাঁচাতে পারে, ল্যাপটপ একজন ছাত্রের হাতে প্রযুক্তির সুযোগ দিতে পারে, সাইকেল স্কুলে যাওয়া সহজ করতে পারে, এআই প্রশিক্ষণ ভবিষ্যতের চাকরির দরজা খুলতে পারে। স্বাস্থ্য পরিষেবা মানুষের চিকিৎসার খরচ এবং ঝুঁকি কমাতে পারে। নারী নিরাপত্তা এবং মাদক বিরোধী ব্যবস্থা সমাজকে আরো নিরাপদ করতে পারে। তাই এগুলোকে শুধুই ফ্রি বলে উড়িয়ে দেওয়া ঠিক নয়। কিন্তু আবার এটাও বলা যাবে না যে সবচেয়ে অসাধারণ, কারণ সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণকে আজ স্বস্তি দেওয়া এবং একই সঙ্গে আগামী দিনের জন্য শক্তিশালী করে তোলা। এখানেই আসল পরীক্ষা। ধরুন একজন মানুষ আজ বিদ্যুতের বিলের সুবিধা পেলেন, ভালো কথা, কিন্তু 5 বছর পরে তার আয় কি বাড়লো? একজন মেয়ে বিয়ের সময় সোনা পেল, ভালো কথা, কিন্তু সে কি নিজের পায়ে দাঁড়াতে পারলো? একজন ছাত্র ল্যাপটপ পেল, কিন্তু সে কি সেই ল্যাপটপ ব্যবহার করে নতুন দক্ষতা অর্জন করতে পারলো? একজন যুবক এআই প্রশিক্ষণ পেল, কিন্তু সে কি চাকরি পেল বা নিজের কাজ শুরু করতে পারলো? একজন অসুস্থ মানুষ স্বাস্থ্য পরিষেবা পেলেন, কিন্তু সেই পরিষেবা কি সত্যিই সময় মতো এবং মানসম্মত ছিল? এই প্রশ্নগুলোর উত্তরই আসল। কারণ জনকল্যাণ মানে শুধু মানুষকে কিছু দিয়ে দেওয়া নয়। জনকল্যাণের সবচেয়ে বড় সাফল্য তখনই যখন একদিন সেই মানুষটির আর সরকারের সাহায্যের প্রয়োজন হবে না, কারণ সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এখানেই ভর্তুকি নিয়ে বিতর্কটা আসে। একদিকে হঠাৎ করে সব ভর্তুকি তুলে দিলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের একটা বড় অংশ আরো চাপে পড়তে পারেন। আবার অন্যদিকে বছরের পর বছর শুধু ভর্তুকির উপর নির্ভর করেও একটা রাজ্যের অর্থনীতি শক্তিশালী করা যায় না। তাই দরকার ভারসাম্য। আজকের জন্য কিছুটা স্বস্তি আর আগামী দিনের জন্য শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান এবং আয় বাড়ানোর সুযোগ। এই ভারসাম্যটাই যদি বিজয় সরকার তৈরি করতে পারে, তাহলে সেটাই হবে তাদের সবচেয়ে বড় সাফল্য। আর যদি প্রকল্পই বাড়তে থাকে, খরচ বাড়তে থাকে, কিন্তু মানুষের আয় এবং রাজ্যের অর্থনীতি সেই গতিতে না বাড়ে, তাহলে ভবিষ্যতে সমস্যাও তৈরি হতে পারে।
তাই বিজয় সরকারের সাফল্য আমরা শুধু আজকের জনপ্রিয়তা দিয়ে বিচার করতে পারি না, বিচার করতে হবে 5 বছর পরে একটা সাধারণ পরিবারের রান্নাঘরে মাসের শেষে তাদের হাতে কত টাকা থাকলো, একজন ছাত্র সত্যিই কতটা এগোলো, একজন যুবক সত্যি চাকরি পেল কিনা, একজন মহিলা কতটা নিরাপদ হলেন, একজন গরিব পরিবার কতটা আর্থিকভাবে শক্তিশালী হলো, আর একজন অসুস্থ মানুষ সময় মতো চিকিৎসা পেলেন কিনা। এই ছোট ছোট প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে এটা সত্যিই পরিবর্তনের সরকার নাকি শুধু জনপ্রিয়তার রাজনীতি। কারণ সিনেমার পর্দায় মানুষের মন জয় করা আর সরকারের চেয়ারে বসে মানুষের জীবন বদলে দেওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা পরীক্ষা। সিনেমায় হাততালি সাফল্যের মাপকাঠি, কিন্তু সরকারের সাফল্যের মাপকাঠি হলো মানুষের জীবনে বাস্তব পরিবর্তন। তাই থালাপতি বিজয়ের সরকারের সামনে এখন আসল পরীক্ষা শুরু হয়েছে। তারা শুধু সাহায্য করবে নাকি মানুষকে এমনভাবে শক্তিশালী করবে যাতে আগামী দিনে মানুষ নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে, সেটাই দেখার। আর আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় সরকারের উচিত কি মানুষের হাতে সরাসরি স্বস্তি পৌঁছে দেওয়া, নাকি সেই টাকা শিক্ষা, কর্মসংস্থান এবং পরিকাঠামোতে বেশি বিনিয়োগ করা? তামিলনাড়ুর মডেল থেকে আমাদের রাজ্য কি শিখতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।